অর্থনীতির পরীক্ষায় আসার মতো এমসিকিউগুলো ঠিকই শুনছো। তোমাদের যাদের এইচএসসি ইকোনমিক্সের এমসিকিউ নিয়ে সবসময় একটা ঝামেলা থাকে, সো আজকের ক্লাসটা যদি করো ইকোনমিক্সের তোমাদের এমসিকিউ নিয়ে যেই ঝামেলাটা কিংবা যেই ধরনের সমস্যা থাকে এই জিনিসটা থাকবে না। সো আজকের ক্লাসে আমরা যে জিনিসটা করতেছি তোমাদের ইকোনমিক্স সেকেন্ড পেপার নিয়ে আমরা আজকে কথা বলবো। বেসিক্যালি ইকোনমিক্স সেকেন্ড পেপারের বাংলাদেশের অর্থনীতি পরিচয় যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের একদম পরীক্ষায় যেসব এমসিকিউগুলো সবসময় আছে তা হচ্ছে আমরা কমপ্লিট করে ফেলবো। সো আর হচ্ছে আমি কথা বাড়াবো না, আমি ডিরেক্টলি চলে যাব তোমাদের পড়ালেখায়। আজকে পড়ালেখার মাধ্যমে, আজকে ক্লাসের মাধ্যমে আমরা সব কিছু জিনিস শেষ করে ফেলবো। সো কথাবার্তা না বলি আমরা প্রথমে দেখি কোন ধরনের প্রশ্নগুলো কিংবা কোন ধরনের এমসিকিউগুলো পরীক্ষায় আসতে পারে। আর একটা মজার কথা বলে দিই, এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ হচ্ছে তুমি ক্লাসের লিঙ্ক কমেন্টের লিঙ্কে তোমার পাবা। ক্লাসে আমি যা যা পড়াইতেছি সব পিডিএফ তুমি কমেন্টের লিঙ্কে পাবা। এটা নিয়ে তোমাদের কোনো ভাবান্তর হওয়ার দরকার নাই, কোনো টেনশন করার দরকার নাই। পিডিএফ কোথায় পাবো, পিডিএফ কই পাবো, কমেন্টের লিঙ্কে তুমি তোমার পাই যাবা। সো এনিওয়ে, তাহলে দেখো আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, প্রথম প্রশ্নে আমরা একটু যাই। বাংলাদেশের ইতিহাসে স্বর্ণ যুগ আসলে কোনটা? তোমরা দেখতে পাইতেছো এটা আসলে কতগুলো বোর্ডে আসছে। বাংলাদেশের ইতিহাসের স্বর্ণযুগ, বাংলাদেশের ইতিহাসের স্বর্ণযুগ কোনটি? বাংলাদেশের ইতিহাসের স্বর্ণযুগ কি পাল যুগ, নাকি মুসলিম যুগ, নাকি সেন যুগ, নাকি ব্রিটিশ যুগ? বাংলাদেশের ইতিহাসের স্বর্ণযুগ আমরা কারে বলতেছি? সো তুমি দেখতেছো এটা 18 সালে আসছে, রাজশাহী বোর্ডে আসছিল 16 সালে, ঠিক আছে? সো কোন যুগকে বেসিক্যালি হইতেছে আমরা স্বর্ণযুগ বলতেছি? ডেফিনেটলি আমরা বলতে পারি আমরা মুসলিম যুগ হচ্ছে আমাদের ইতিহাসে হচ্ছে মুসলিম যুগ হচ্ছে স্বর্ণময় একটা যুগ আমাদের ইতিহাসে। তাহলে আমরা কোন আনসারটা করতে পারতেছি? ডেফিনেটলি হচ্ছে আমরা করতে পারতেছি আমাদের ইতিহাসে স্বর্ণময় যে যুগটা রয়েছে, এই যুগটা হচ্ছে আমাদের মুসলিম যুগ। সো আরেকটা জিনিস আমাদের থাকতে পারে, আরেকটা জিনিস আমাদের পরীক্ষা আসতে পারে, আমাদের মুসলিম যুগের যে অর্থনীতিটা রয়েছে, এই মুসলিম যুগের অর্থনীতি হচ্ছে আমাদের 1200 থেকে 1757 সাল ব্যাপী হচ্ছে আমাদের বিস্তৃত ছিল। বিকজ এরপরে 1757 সালের পরে বেসিক্যালি আমরা কি দেখি ভাই, এই সময় ইংরেজরা আসছে, আমাদের যে মুসলিমদের যে অরাটা ছিল কিংবা আমাদের যে এরাটা ছিল, হোয়াটএভার ইট ইজ, আমি যেটাই বলি না কেন, ওই যুগটা কিন্তু শেষ হয়ে গেছে। এরপর থেকে কিন্তু ইংরেজরা আমাদের বাংলা তো তা পুরো আমাদের যে সাবকন্টিনেন্ট কিংবা আমাদের পাক ভারত উপমহাদেশে তাদের একটা প্রভাব বিস্তার করেছিল কিংবা তাদের প্রভাব বলয় দিয়ে তারা পুরো জিনিসটা হচ্ছে নিয়ন্ত্রণ করতো। সো ডেফিনেটলি আমাদের আনসার মুসলিম যুগ। এবং আমাদের যে ডিউরেশন, মুসলিম যুগের যে ডিউরেশন কিংবা ব্যাপ্তিকালটা ছিল, এটা আমরা বলতে পারি 1200 থেকে শুরু করে 1757। এনিওয়ে, এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, কোন যুগে বাংলায় কৃষি অর্থনীতির প্রাধান্য লক্ষ্য করা যায়? চট্টগ্রাম বোর্ডের একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। কৃষি জিনিসটা কিন্তু আমাদের একদম রুটসের সাথে তোমার মিশে আছে। তো একদম বাস্তবিক অর্থে দেখো, আমাদের যে ডেভেলপমেন্টটা আসলে কিসের মাধ্যমে শুরু হয়েছে কিংবা আমরা আসলে কিসের মাধ্যমে নিজেদের পরিচয় দিতে শুরু করছি? আমাদের মেইন পরিচয়টা স্টার্ট হয়েছে বেসিক্যালি কৃষির মাধ্যমে। সো এই যে বাংলাদেশের যে অর্থনীতিতে কৃষির প্রাধান্য, এটা আমরা কখন থেকে দেখতেছি? এটা তো আমরা আধুনিক যুগে আইসে আমরা দেখতেছি না, বিকজ আমাদের যে অরাটা এটা তো অনেক অ্যানচিয়েন্ট একটা টাইম থেকে বেসিক্যালি তো এটা আমাদের হয়ে যাচ্ছে। মানে এই ধরনের একটা ধারা, আমরা কৃষিটা বেসিক্যালি আমাদের রুটস, ঠিক আছে? এই কৃষিটা আমরা অনেক আগে থেকে, দ্যাট মিনস আমি যদি বলি আমরা প্রাচীন যুগ থেকে ফলো করি, প্রাচীন যুগ থেকে আমরা গ্রাজুয়ালি এই কৃষির যে ডিএনএ, এটা কিন্তু আমাদের বাঙালিদের রক্তে কিন্তু তোমার মিশে গেছে, ঠিক আছে? ডেফিনেটলি আমরা বলতে পারি কৃষির এই জিনিসটা হইতেছে আমরা প্রাচীন যুগ থেকে আমরা লক্ষ্য করতেছি। ওকে, অ্যান্ড দেন আমরা এর পরবর্তী প্রশ্নে যাই, কোন বিদেশি বণিকরা সর্বপ্রথম বাংলায় আসে? সো বাংলায় আসলে আমি যদি বলি, বাংলায় অনেকেই আসছিল। বণিক বলতে গেলে আমরা কাদেরকে বুঝি? বণিক বলতে গেলে হচ্ছে যারা ব্যবসায়ী, ঠিক আছে? এই বাংলায় তথা এই যে আমাদের সাবকন্টিনেন্টে অনেক বণিকরা এসেছে। বণিক বলতে গেলে ব্যবসায়ীরা এসেছে, মানে কাইন্ড অফ তুমি যদি এখানে চিন্তা ভাবনা করো, মানে এখানে ব্যবসায়ী বণিক আমি কেন বলতেছি, এটার আড়ালে কিন্তু একটা জিওপলিটিক্যাল একটা ইস্যু ছিল।
করতেছিল, তোমরা যে বর্তমানে যে দেখো মানে আমেরিকা এরকম করতেছে, রাশিয়া এরকম করতেছে, এই দেশ দখলে নিচ্ছে, ওইখানে তার প্রভাব বলয় খাড়াইতেছে, এই বিজনেসের আদলে ওইটা দখল করে ফেলতেছে। জিও পলিটিক্সের শুরু কিন্তু এই যে আমাদের মানে আধুনিক যুগ কিংবা মডার্ন এরাতে কিন্তু তা না, এটা কিন্তু অনেক আগে থেকেই আমাদের চলমান। সো এই যে মানে এরা যে ব্যবসাগুলো করতো, হ্যাঁ এরা যে ব্যবসাগুলো করতো, ব্যবসার আড়ালে কিন্তু তাদের একটা প্রভাব প্রতিপত্তি কিংবা নিজেদের হচ্ছে একটা হচ্ছে মানে নিজেদের একটা জগৎ তারা ক্রিয়েট করতে চাইতো। সাপোজ মনে করো তোমার পর্তুগিজরা আসছে, পর্তুগিজরা কি করতে চাইতো, সে চাইতো এই এরিয়াতে আমার কন্ট্রোলে থাকবে, এরপর আমি ওইখানে গেছি ওই এরিয়াতে আমার কন্ট্রোলে থাকবে। তারা হচ্ছে এই জায়গার যে ক্ষমতাগুলো তারা কুক্ষিগত করতে চাইতো। সো ডেফিনেটলি আমাদের এই বাংলাদেশ সুজলা সফলা বাংলাদেশ, নট অনলি বাংলা, আমাদের পুরো আমাদের অ্যানশিয়েন্ট আমাদের যে কন্টিনেন্টটা আছে, আমাদের যে উপমহাদেশ বলা হয় বেসিক্যালি পাকিস্তান, ভারত অ্যান্ড বাংলাদেশ, এই কন্টিনেন্টটা আমরা অনেক বেশি ওয়েলথি ছিলাম, সম্পদশালী ছিলাম। সো ডেফিনেটলি আমাদের যেই সম্পদশালী যে আমাদের যে গোষ্ঠী, আমাদের গোষ্ঠীর প্রতি বাইরের যারা ছিল তাদের একটা কুনজর ছিল, আমরা আসবো, এরা তো অনেক পয়সলা। আমরা কিন্তু প্রাচীন সময়ে আমরা ওয়েলথি ছিলাম, অ্যাজ এ ওয়েলথি নেশন তাদের কিন্তু একটা কুনজর ছিল, আমরা তাদেরকে এই ব্যবসা করব, বাণিজ্য করব, হ্যানত্যান কইরা তারা কি করতো মানে একটা ক্ষমতার প্রভাব বলে তারা ক্রিয়েট করতে চাইতো। অনেকেই আসছে, ঠিক আছে, পর্তুগিজরা আসছে, ইংলিশরা আসছে, ফরাসিরা আসছে, তারপর হচ্ছে ড্যানিশরা আসছে, ইংরেজরা আসছে, অনেকেই আসছে আমাদের এই সাবকন্টিনেন্টে তারা ব্যবসা করার জন্য, ঠিক আছে। সর্বপ্রথম বেসিক্যালি কারা আসছিল, ঠিক আছে, সর্বপ্রথম আমাদের বাংলায় কারা আসছিল জানো, সর্বপ্রথম বাংলায় আসছিল পর্তুগিজরা, সর্বপ্রথম বাংলায় কারা আসছিল, সর্বপ্রথম বাংলায় আসছিল পর্তুগিজরা। এই যে পর্তুগিজরা যে আসছিল, এই যে এখানে একটা কিন্তু আরেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, আসলে তখন তো আসলে সঠিক নেভিগেশন ছিল না, হ্যাঁ নেভিগেশন আমরা কোথায় ওয়ার্ডগুলো ইউজ করি, ঠিক আছে, যেমন সমুদ্রের আমরা তো জানতাম না, তখন তো গুগল ম্যাপ ছিল, তখন তো গুগল ম্যাপ ছিল না, ঠিক আছে। সো এই যে ইউরোপ থেকে ভারতে সে কিভাবে আসবে, সো ইউরোপ থেকে ভারতে আসার যেটা জলপথ কিংবা সে কিভাবে আসলে আবিষ্কার হইলো, কিভাবে ইউরোপ থেকে ভারতে আসার যাত্রাটা স্টার্ট হইলো, আগে তো ছিল না। তো এটা করছিল কে, এটা করছিল একজন ভদ্রলোক যার নাম হচ্ছে ভাস্কো দা গামা, ঠিক আছে, যার নাম হইতেছে ভাইয়া কি ভাস্কো দা গামা। তিনি হইতেছে 1498 সালের কথা, তিনি 1498 সালে হচ্ছে ইউরোপ থেকে কিভাবে ভারত আসা যায় এই পথটা উনি আবিষ্কার করছিল। ইউরোপ থেকে ভারতে আসার কি আবিষ্কার করছিল, তখন তো আর রেলপথ ছিল না, ট্রেন ছিল না, তিনি আবিষ্কার করছিল জলপথ, মানে জাহাজের মাধ্যমে তুমি কিভাবে মানে জাহাজটাকে তুমি ইউজ করে মানে জাহাজের মাধ্যমে তুমি কিভাবে ইউরোপ থেকে তুমি ভারতে আসতে পারো, এই জলপথটা হইতেছে আবিষ্কার করছিল ভাস্কো দা গামা। এন্ড তার পথ ধরেই হইতেছে জেনারেলি তোমার ইংলিশরা আসছে, মানে ইংরেজরা আসছে, ডেনমার্করা আসছে, তারপর হচ্ছে তোমার ফরাসিরা আসছে, অনেক গোষ্ঠী কিন্তু এরপরেই কন্টিনিউসলি কিন্তু আসছিল, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা এর পরের প্রশ্নে চলে যাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কোন শাসক সর্বপ্রথম বাংলায় মুদ্রা প্রচলন করে? ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো কিন্তু আসতে পারে, হ্যাঁ। প্রথম মুদ্রা, ঠিক আছে, বাংলায় প্রথম মুদ্রা, হ্যাঁ প্রথম মুদ্রা কে প্রচলন করেছিল? গিয়াসুদ্দিন আজম শাহ, শামসুদ্দিন ফিরোজ শাহ, আলাউদ্দিন হোসেন শাহ নাকি ঈসা খাঁ? ঠিক আছে, কে হচ্ছে প্রথম, ঠিক আছে, কে হচ্ছে প্রথম বাংলাদেশের মধ্যে মানে বাংলাদেশ বলতেছি বারবার, বাংলায় মুদ্রা প্রচলন করছে? আমাকে একটু জানাও দেখি, এই জায়গায় হচ্ছে আমাকে একটু আনসার করতে হবে। আমি একটু তোমাদেরকে কিছু ক্লু আমি বলে নিই, এই জায়গায় তোমার কয়েকটা প্রশ্ন আসলে রিমাইন্ডে আনতে হবে, বিকজ একটা কোয়েশনের সাথে সাথে তোমার সাবঅর্ডিনেট আরো কি কি কোয়েশন আসতে পারে এই নিয়ে একটা তোমার সমূহ ধারণা আই থিঙ্ক তোমার রাখা উচিত, ঠিক আছে। যেমন চট্টগ্রাম বোর্ড 17 প্রশ্ন করছিল প্রথম মুদ্রা প্রচলন কে করে, তো আমরা সবাই জানি প্রথম মুদ্রা প্রচলন করে শামসুদ্দিন ফিরোজ শাহ, কিন্তু প্রশ্ন যদি এইভাবে আসে তিনি কত খ্রিস্টাব্দে করে, আসতে তো পারে ভাইয়া, তাই না, আসতে তো পারে, রাইট, কত খ্রিস্টাব্দে করে, ঠিক আছে, তিনি কত খ্রিস্টাব্দে করে, তিনি করেন হচ্ছে 1301 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1301 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ফিরোজ শাহ,
ঠিক আছে, সালতানাত, বাংলায় যখন সালতানাত চলছিল, বাংলা সালতানাত বলা হয় আর কি, ঠিক আছে, তখন তিনি হচ্ছে মুদ্রা প্রচলন করছিল। মানে ওদের সময় কিন্তু একটা জিনিস আমি তোমার কি বলবো, ওদের সময় কিন্তু বাংলার অর্থনীতিটা কিন্তু ফুলে ফেপে উঠছিল। মানে এন্টার মুসলিম যে এরাটা ছিল আমাদের কন্টিনেন্টের মধ্যে, এই পুরো কন্টিনেন্টের মধ্যে মুসলিম এরাটার সময় পুরো ইকোনমিটা অনেক বেশি বুম করছিল, এবং বহির্বিশ্বের কাছে এটা একটা কিউরিসিটি জাগাইছিল, না এই কন্টিনেন্টের মধ্যে এরা অনেক পয়সাওয়ালা, এই ধরনের একটা অরা বাইরের দেশের মধ্যে একটা ক্রিয়েশন হয়েছিল যারা ইউরোপে ছিল, মানে ওই পাশে যারা ছিল আর কি, ইউরোপ সাইডে, ঠিক আছে। এরপর দেখো আমি এই বাংলার মানে সেরা সুলতান কারে বলা হয় জানো? বাংলার সেরা সুলতান বলা হয় কিন্তু গিয়াসউদ্দিন আজম শাহরে, ঠিক আছে। বাংলার সবচাইতে কোন সুলতানের আমলে, বাংলার কোন সুলতানের আমলে অর্থনীতি একদম সবচাইতে বেশি সমৃদ্ধ ছিল জানো? গিয়াসউদ্দিন আজম শাহের আমলে অর্থনীতি হইতেছে সবচেয়ে, বাংলার অর্থনীতি, এই বাংলাদেশের অর্থনীতি মতান্তরে, ঠিক আছে, সবচেয়ে বেশি সমৃদ্ধ ছিল। এনিওয়ে, এর পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি 76-এর মনন্তর, একটা মানে বাংলার একটা খুব জঘন্য একটা অধ্যায়, হোয়াটএভার, জঘন্য একটা অধ্যায় আমি বলবো, নট হোয়াটএভার, আমি এক্স্যাক্টলি বলবো এটা জঘন্য একটা অধ্যায়। কেন জঘন্য অধ্যায় বলতেছি জানো ভাই? এই দুর্ভিক্ষটা খুবই বিভৎস একটা দুর্ভিক্ষ ছিল, খুবই ভয়ঙ্কর একটা দুর্ভিক্ষ ছিল, অনেক মানুষ এই দুর্ভিক্ষের মধ্যে তোমার মারা গিয়েছিল, ঠিক আছে। এখন তোমারে এটা 18 সালে সকল বোর্ডে আসছিল, এখন আমরা জানাইতে হবে কোনটা আমার আনসার হবে, ঠিক আছে, না বাংলা সাল দেওয়া আছে, ঠিক আছে, এগুলো বাংলা সম। সো আমরা কি বলতে পারি, এই দুর্ভিক্ষতা এক্স্যাক্টলি আমার কোন সময় হয়েছিল? দুর্ভিক্ষিত হয়েছিল 1176 বাংলা সন, ঠিক আছে, এটা কিন্তু বাংলা সন, ঠিক আছে, বাংলা সন। এটা কিন্তু ইংরেজি কত হবে? ইংরেজি কত সালে জানো? ইংরেজি তারিখটা কত? অনেক সময় বাংলা সন থাকে, অনেক সময় ইংরেজি সাল থাকে। ইংরেজি সাল হবে 1770 খ্রিস্টাব্দ। 1770 খ্রিস্টাব্দে বাংলায় হচ্ছে এক বিশাল ধরনের দুর্ভিক্ষ, মানে খরা থেকে শুরু করে, মানে খরার কারণে তোমার বৃষ্টি কম হইছে, খরা, এর ফলে ফসল উৎপাদন হয় নাই, তারপরে হইতেছে এই কারণে হইতেছে আমার তোমার এই 76-এর মনন্তরের মতন বিভৎস একটা দুর্ভিক্ষ আমাদের দেশের মধ্যে সংগঠিত হয়েছিল। এবং এই দুর্ভিক্ষতার জন্য দায়ীকে জানো? এইটা কিন্তু জানতে হবে। এই দুর্ভিক্ষতার জন্য ইন্ডিভিজুয়ালি দায়ী করা হয় লর্ড ক্লাইভের দ্বৈত শাসন। লর্ড ক্লাইভটা একটা শাসন ব্যবস্থা প্রচলিত করছিল, ইউ অল নো অ্যাবাউট দ্যাট। লর্ড ক্লাইভের দ্বৈত শাসন নীতি, ঠিক আছে, মানে দুইজন রুলার থাকবে, মানে একটা হচ্ছে আমাদের যারা সুলতানরা আছে, আমাদের যারা শাসক আছে, আমাদের যারা সাবকন্টিনেন্টের যারা শাসক আছে তারা কন্ট্রোল করবে, আরেকটা পার্ট হচ্ছে ইংরেজরা কন্ট্রোল করবে, মানে এক দেশে দুই রাজার নীতি, এই ধরনের একটা কনসেপ্ট তারা নিয়ে আসছিল। এই কনসেপ্টের ফলে হচ্ছে বিপুল পরিমাণে হচ্ছে জনমনে হচ্ছে একটা জনরোষ ছড়ায় ফেলে, এবং তারা এই দ্বৈত কোলে পুরো বাংলার মানুষকে ফাঁসাই এই ধরনের একটা বিভৎস ধরনের একটা দুর্ভিক্ষ তারা জন্ম দেয়। কেন না দুর্ভিক্ষ এটা ইজে, মানে আমার ফসল উৎপাদন হয় নাই, ঠিক আছে ফাইন, আমার বৃষ্টি হইতে হয় নাই, হ্যাঁ ওকে ফাইন, কিন্তু এই জায়গায় কিন্তু আরেকটা জিনিস হচ্ছে আমার মেনশন করতে হচ্ছে, এই সময় তারা এই খরার সময় পর্যন্ত এই জালিমরা কিন্তু আমাদেরকে রক্ষা দেয় নাই। এই সময় পর্যন্ত তারা প্রচুর পরিমাণে তৎকালীন প্রায় 1 কোটি কত লক্ষ, আমি এক্স্যাক্টলি আমার মাউন্টটা খেয়াল নাই, অনেক মানে হিউজ পরিমাণ একটা কর রাজস্ব তারা কিন্তু মানুষজন থেকে আদায় করছিল। এটা কিন্তু খুবই ব্রুটাল একটা জিনিস, ঠিক আছে, খুবই ব্রুটাল একটা জিনিস। এনিওয়ে, ঠিক আছে, এনিওয়ে, সো এই জিনিসগুলো একটু মানে বলা হয়, মানে এই দুর্ভিক্ষে কিন্তু 1/3 মানুষ, বাংলার 1/3 মানুষ মারা গেছে। এমনও বলা হয় এই সময় মানে অনাহারের তীব্রতা এত বেশি ছিল, মানুষের মাংস খাইছে। মানে এটা খুবই ক্রুশাল ছিল, খুবই ক্রুশাল একটা আমাদের হিস্ট্রিতে একটা মোমেন্ট ছিল আর কি, ঠিক আছে। এরপরে দেখ আমরা এরপরে যে 1947 সালে আমরা ভারতবর্ষকে কয়েকটা ভাগে ভাগ করি। 1947-এ যখন দেশ ভাগ হইছে তখন দুইটা স্বাধীন রাষ্ট্রের জন্ম হইছে, একটা হইতেছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান, ঠিক আছে। ভারত স্বাধীন হয়েছে 1947 সালের 15 আগস্ট এবং পাকিস্তান স্বাধীন হয়েছে 1947 সালের 14 আগস্ট। সো কয়টা দেশে আমরা বিভক্ত করছি? ডেফিনেটলি আমরা বলতে পারতেছি দুইটা দেশে হচ্ছে আমরা বিভক্ত করছি, ওকে। এন্ড দেন আমরা এরপরে দেখি স্বাধীনতার পূর্বে অর্থনীতির ঐতিহাসিক পটভূমি, গুলো সিম্পল কোশ্চেন 4 ভাগে। এরপরে দেখো
বাংলাদেশ কখন স্বাধীনতা অর্জন করে? কেউ সিম্পল কোয়েশ্চেন, ইউ নো অ্যাবাউট দ্যাট। এগুলো তো মনে আছে কখন স্বাধীনতা অর্জন করে, এগুলো নিয়ে আসলে আমার এলাবোরেট করার কিছুই নেই, তুমি সব কিছুই জানো এগুলো নিয়ে। 16ই ডিসেম্বর, ঠিক আছে। অ্যান্ড দেন এই ধরনের কিছু প্রশ্ন তোমাদের আসতে পারে, যেমন মুসলিম শাসন আমলের অন্যতম বৈশিষ্ট্য কি? নৌশিল্পের প্রসার, মুদ্রার প্রথম প্রচলন, নাকি খাজনা প্রথার রহিতকরণ? ঠিক আছে, এটার মেইন বৈশিষ্ট্য কি ভাইয়া? 1 এবং 2। ঠিক আছে, নৌশিল্পের প্রসার, বিকজ এই সময় কিন্তু মানে নৌশিল্পের প্রসারণটা খুবই ভালো হয়েছিল মুসলিম শাসন আমলে, এবং এই সময় মুদ্রাটা বেসিক্যালি প্রথম মুসলিম শাসন আমলেই কিন্তু আসছিল। ঠিক আছে, সো এই দুইটাই হচ্ছে আমাদের মুসলিম শাসনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য আর কি। ঠিক আছে, অ্যান্ড দেন আমরা এরপরে উদ্দীপকটা পড়ি। তোমাদের এইচএসসিতে তোমরা জানো তোমাদের এই ধরনের কিছু উদ্দীপক, এটা তোমাদের কলেজ পরীক্ষায় আসে, তোমাদের ফাইনাল এক্সামে আসে। ঠিক আছে, এই ধরনের কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেয়, একটা উদ্দীপক দিয়ে দেয়, এখানে 2-3টা প্রশ্নের তোমার আনসার করতে হয়। যেমন তোমরা বললো কি মিস্টার রহমান সাহেব, ঠিক আছে, ইতিহাস বই পড়ছে, ইতিহাস বই করে প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক অনেক আগে, ঠিক আছে, প্রাগৈতিহাসিক যুগের কথা বলতেছে। মানে সেই ইতিহাস বই পড়ে প্রাগৈতিহাসিক যুগের কথা জানতে পারছে। সে আরো জানতে পারছে এই যুগের কোনো লিখিত রূপ ছিল না, মানুষ ভালো মতো কথা বলতেই পারো না, তারা ইশারা ইঙ্গিতের মাধ্যমে কন্ট্যাক্ট ইচ আদার, তারা একে অন্যের সাথে কন্ট্যাক্ট করতো। সো মানুষ পরিবেশের উপর ডিপেন্ডেন্ট ছিল, কাজকর্মের জন্য তারা বিভিন্ন প্রাকৃতিক বস্তু ব্যবহার করতো। এই ধরনের উদ্দীপক দেওয়া আছে, এটা রাজশাহী বোর্ড 17 সাল, রাজশাহী বোর্ডের একটা প্রশ্ন 17 সালের। ঠিক আছে, সো এই উদ্দীপকটা থেকে হচ্ছে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন আনসার করতে হবে। সো দেখি, আমরা বুঝতে পারতেছি একটা প্রাগৈতিহাসিক যুগের কথা বলতেছে। সো কোনো লিখিত রূপ ছিল না, মানুষ পরিবেশের উপর ডিপেন্ডেন্ট ছিল, কাজকর্মের জন্য প্রাকৃতিক বস্তু মানে প্রাকৃতিক যেই বিভিন্ন জিনিসপাতিগুলো তারা ইউজ করতো। সো আমরা জানি তখনকার সময় মানুষ কি পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাইতো, মানে পাথরেই ছিল তাদের অন্যতম হাতিয়ার, এটা দিয়ে তারা শিকার করত, এটা দিয়ে তারা হচ্ছে তাদের মানে এটাই বেসিক্যালি তাদের অ্যাজ এ হিউম্যান হিসেবে বাঁচার জন্য বাঁচার অন্যতম হাতিয়ার ছিল পাথর। ঠিক আছে, সো দেখো উক্ত যুগে মানুষ কোন বস্তুটি প্রথমে বাইছে নিচ্ছে। ভাই তুমি বেসিক সেন্সে ওই প্রাগৈতিহাসিক যুগে তারা সোনাকেও চিনতো না, রূপাকেও চিনতো না, হীরাকেও চিনতো না, তারা চিনতো কি ভাইয়া? পাথর চিনতো, পাথর দিয়ে তারা শিকার করতো, পাথর দিয়ে তারা আগুন জ্বালাইতো, ইউ নো। ঠিক আছে, সো এরপরে বলছে উক্ত বস্তু দিয়ে মানুষ কি করতো। ঠিক আছে, এই বস্তু দিয়ে মানুষ কি করতো? আত্মরক্ষা করতো, শিকার করতো, নাকি আগুন জ্বালাতো? কোনটা সঠিক? সে ডেফিনেটলি আমরা তিনটাই করতাম। আমরা আত্মরক্ষা করতাম পাথর দিয়ে হিংস্র জীবজন্তু থেকে, আমরা শিকারও করতাম, আমরা আগুনও জ্বালাইতাম, তিনটা জিনিসই করতাম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? আমার কথা কি তোমরা বুঝতে পারছো? আচ্ছা, আমার কথা কি সবাই বুঝতে পারতেছো? আমি যা পড়াইতেছি, যে জিনিসগুলো তোমাদেরকে ডেলিভার করতেছি, আমার প্রত্যেকটা কথা কি তোমরা বুঝতে পারতেছো ভাইয়া? একটু জানাবা, ঠিক আছে? আমি ট্রাই করতেছি গ্র্যাজুয়ালি তোমাদের ইকোনমিক্সের যে চ্যাপ্টারগুলো রয়েছে, এটা ফার্স্ট পার্ট হোক, সেকেন্ড পার্ট হোক, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সব কিছু জিনিস যাতে তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হয়, যাতে তোমরা ক্রিস্টাল ক্লিয়ার একটা যাতে আইডিয়া পাও, তোমাদের যাতে তোমরা এমনভাবে যাতে পড়াই যাতে যে কোনো পরীক্ষায় তোমাদের যে কোনো পরীক্ষায় যাতে তোমরা ইকোনমিক্স নিয়ে কোনো ধরনের মানে হ্যাজিটেশন যাতে তোমাদের মধ্যে না থাকে আর কি। ঠিক আছে, এনিওয়ে আমি আর কথা বলবো না, এরপরে আছি এরকম রাজশাহী বোর্ডের আরেকটা প্রশ্ন আমরা সমাধান করি। ঠিক আছে, 19 সালে একটা প্রশ্ন, এক সময় বাংলার এক সমৃদ্ধ জনপদ ছিল। ঠিক আছে, এক সময় বাংলার এক সমৃদ্ধ জনপদ ছিল, স্বাধীনতার পূর্ববর্তী একটা সময়কালে বাংলার অর্থনৈতিক ইতিহাসের স্বর্ণযুগ হিসেবে পরিচিত। ভাই যখনই স্বর্ণযুগ বলছে তখনই আমি বুঝে গেছি বাংলার ইতিহাসের স্বর্ণযুগ কার আমলে ছিল? মুসলিম শাসন আমলে ছিল, মুসলিম শাসন আমলে ছিল। মানে সে আমার ক্লু বললো, আই টোটালি আন্ডারস্ট্যান্ড দ্য ক্লু। ঠিক আছে, সো ফলে বিভিন্ন শক্তি, বিদেশি শক্তি এই ভূখণ্ডে বাণিজ্য করতে আসতে লাগলো। যখন ভাই দেখতেছে তুমি বুমিং করতেছো, তোমার ইকোনমি যখন বুম করতেছে, ডেফিনেটলি বাইরে থেকে বণিকরা তারা তো লোকে মুখে শুনতেছে না, অনেকগুলো ট্রাভেলার ছিল, তখন তো অনেক ট্রাভেলার ছিল। ঠিক আছে, বিভিন্ন কাফেলা আসতো, বিভিন্ন ট্রাভেলার ছিল। ঠিক আছে, লোকে মুখে অনেকগুলো কথা শুনতে শুনতে তারা বুঝতো, ও আচ্ছা ওই জায়গায় এমন একটা স্টেট আছে, এখানের মধ্যে দে আর ভেরি ওয়েলথি। ঠিক আছে, সো আমার তো অ্যাটাক করতে হবে, আমার তো তাদের ওয়েলথগুলো নিয়ে আমাদের নিজেদেরকে ধনবান করতে হবে। মানে তখনকার সময় কনসেপ্ট ছিল একটু মারদাঙ্গা টাইপসের। ঠিক আছে, এনিওয়ে সো মানে এই জায়গায় এক্স্যাক্টলি আমরা
কি 12 এবং 13 নম্বর প্রশ্নের আনসার আমার এখান থেকে দিব। যেমন 12 নম্বর প্রশ্নে দেখো, এই স্বর্ণযুগটা কখন? আমাদের যে মুসলিম যে সালতানাতটা ছিল, আমাদের যে বাংলার ইতিহাসে মুসলিম সালতানাতটা কখন ছিল? আমাদের 1200 থেকে 1757 সাল। ইন দ্য মিন টাইম আমি তোমাদেরকে ক্লিয়ার করছি, আমি বলছিলাম এই ধরনের এই ডিউরেশনটা আমি ফার্স্টেই তোমাকে ক্লিয়ার করছি। আমি বলছিলাম এই ধরনের প্রশ্ন আসতে পারে। দ্যাট মিনস স্যার যা মুখ দিয়ে বলবে তা হচ্ছে তোমার পালন করিতে হইবে। বুঝতে পারছি আমি কথা? সো এনিওয়ে, এরপরে বলছে কোন বিদেশি বণিকরা প্রথম বাংলায় আসে? ডেফিনেটলি প্রথম বাংলায় কারা আসছে? বাংলায় কারা আসছে? পর্তুগিজরা আসছে, ঠিক আছে? তারাই তো প্রথম জলপথ আবিষ্কার করছে। ভাই ভাই দেখো, বাংলায় প্রথম আসছে বলতে গেলে দেখো ইউরোপ থেকে আইসে কারা? ভাই দেখো, মানে এই জায়গায় একটু তোমার, ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করছে কারা? এই পর্তুগিজরা। তারাই তো ভাই বাংলাদেশে আসছে, মানে এটাই তো হচ্ছে মিনিং করতেছে, তারাই বাংলাদেশে প্রথম আসছে। কেন ভাই আমি তোমার বলি, এই জায়গায় কিন্তু একটা কনফিউশন কাজ করতে পারে। তোমরা জানো আমাদের চট্টগ্রাম পোর্ট, ঠিক আছে, মানে ইটস মানে এটা কিন্তু আমাদের ইকোনমির একটা হাব, হ্যাঁ, বিকজ আমরা যেই বাণিজ্যগুলো করি, আমরা যে এক্সপোর্ট ইম্পোর্টের মানে নিয়ারলি 90%-এর মতন এটাই কিন্তু আমাদের এই পোর্টটা কিন্তু হ্যান্ডেল করে। তোমরা জেনে অবাক হবা, এটা তো অনেক অ্যানশিয়েন্ট পোর্ট, অনেক পুরাতন একটা পোর্ট। এই একটা তো যখন পর্তুগিজরা প্রথম মানে তারা ভারতেও আসছিল, প্রথম হচ্ছে তারা হচ্ছে ভারতে তারা প্রথম হচ্ছে তোমার তাদের তাঁবু গাড়ছিল। এরপরে হচ্ছে বাংলার বলতে গেলে তারা চিটাংপুরে তাদের একটা ভালোই একটা মানে কি ছিল, ডাকপাট ছিল, মানে তারা হচ্ছে বার্মিজ যারা মানে মগ যারা ছিল, মগদের সাথে নিয়ে পুরো চিটাংপুরটা তারা কন্ট্রোল করতো। মানে পর্তুগিজরা হচ্ছে মগদের সাথে নিয়ে তারা পুরা এই চিটাংয়ের মধ্যে, এই পুরা পোর্টটার মধ্যে তারা হচ্ছে পুরো বাণিজ্যটা তারা কন্ট্রোল করতো, কাউরে তারা আসতে দিত না, ঠিক আছে? এরপরে শায়েস্তা খান আইসা কিন্তু এই পর্তুগিজ এবং মগ এদের একটা যৌথ একটা গ্রুপ ছিল, এদেরকে বলা হতো হারমাত, ঠিক আছে? এদেরকে দূর মানে এদের চিটাং পোর্ট থেকে তোমার, এগুলো হিস্ট্রির কথা আর কি, ঠিক আছে? এদেরকে উৎখাত করছে শায়েস্তা খান, ঠিক আছে? এইগুলা বিভিন্ন অ্যানশিয়েন্ট স্টোরির কথা, হ্যাঁ। সো এনিওয়ে, এরপরে দেখো সুপ্রাচীনকাল হতে বাংলাদেশ হচ্ছে সুজলা সুফলা দেশ হিসাবে পরিচিত ছিল। ফাইন, ডেফিনেটলি আমরা তো এরকমই, হ্যাঁ। এই কারণে বিভিন্ন সময় দেশটি বিদেশিদের দ্বারা আক্রান্ত হয়েছে, কারণ আমরা ভাই ওয়েলথি ছিলাম, আমরা আক্রান্ত হয়েছি। ওকে ফাইন। এরপরে দেখো 1757 সাল থেকে 1971 সাল পর্যন্ত, ওকে আমি বলতে পারতেছি তো ভাই, 1757 সাল থেকে 1947 সাল নিয়ারলি 200 ইয়ার্স ব্রিটিশ পিরিয়ড ছিল, অ্যান্ড 1947 থেকে 1971 আমাদের পাকিস্তানি পিরিয়ড ছিল, ঠিক আছে? সো এই সময় তো আমরা ক্ষমতায় ছিলাম না তো, ঠিক আছে? ক্ষমতায় ছিল বিদেশি শক্তি, তারাই কন্ট্রোল করতো। অনেক লক্ষ প্রাণের বিনিময়ে আমরা 1971-এর 16 ডিসেম্বর ফাইনালি আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্সটা পাইছি, ঠিক আছে? আমাদের স্বাধীনতাটা পাইছি। সো দিনাজপুর বোর্ডের প্রশ্নটা, ঠিক আছে, কি বলছে? উদ্দীপকে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ নিচের কোনটির সাথে সঙ্গতিপূর্ণ? কোনটির সাথে সঙ্গতিপূর্ণ? তুমি দেখো, সুজলা সুফলা, দ্যাট মিনস হচ্ছে সুজলা সুফলা, শস্য শ্যামলা, মানে একটা কনসেপ্টটা আমাদের দেশে যে মাটিটা এটা অনেক ফার্টাইল, অনেক উর্বর, ঠিক আছে? এখানে কিন্তু তোমার যে কোনো ধরনের হচ্ছে ফসল কিন্তু খুব দ্রুত বর্ধন হয়, ঠিক আছে? সো এই কনসেপ্টটাতে আমরা কি বলতে পারতেছি? এই কনসেপ্টটা প্রাকৃতিক পরিবেশ নিচের কোনটির সাথে আমাদের মানে তোমার রিলেভেন্ট, কোনটির সাথে হচ্ছে সঙ্গতিপূর্ণ? ডেফিনেটলি বলতে পারতেছো উর্বর সমতল ভূমি। ভাই অপর্যাপ্ত নদ নদী, তো আমরা তো উই আর দ্য ল্যান্ড অফ রিভার্স, ঠিক আছে? আমরা তো নদ নদীর দেশ আমরা, তাই না? সো অপর্যাপ্ত, এটা আমাদের জলবায়ু আমাদের এখানে না, আমাদের আমরা হচ্ছে তোমার ট্রপিক্যাল এরিয়াতে, নাতিশীতোষ্ণ এরিয়াতে আমরা আছি। সো আমাদের এখানে 9 গরম 9 ঠান্ডা, সো ম্যাক্সিমাম ফসল কিন্তু আমাদের এখানে ফলে, ঠিক আছে? সো খনিজ সম্পদে সমৃদ্ধ, এটা তেমন একটা নাম, আমাদের কিন্তু খনিজ সম্পদে একটু কমতি আছে, ঠিক আছে? ওকে ওকে, আছে কিন্তু অন্যদের মতো না। এনিওয়ে, তো দেখো উদ্দীপকে উল্লিখিত সময়ের মধ্যে শোষণ করছিল কারা? এই যে তোমার ওরা যে পিরিয়ডটা বললো 1757 থেকে 1971 সাল,
এই পিরিয়ড পর্যন্ত কোন বিদেশি শক্তি আমাদের বাংলার মধ্যে কি করছিল, শোষণ করছিল? ডেফিনেটলি বলতে পারো তোমরা ব্রিটিশ করছিল এবং পাকিস্তান করছিল। তাহলে আমার আনসার কি হচ্ছে? আমার আনসার হচ্ছে 2 এবং 3। ঠিক আছে, 1757 থেকে 1947 কে ছিল ব্রিটিশরা ছিল, 1947 ব্রিটিশরা ছিল, এরপর 1947 থেকে 1971 কে ছিল, 1971 ছিল পাকিস্তানি পিরিয়ড। এই হচ্ছে আমার কথা। অ্যান্ড দেন দেখো বাংলাদেশ ভৌগোলিক আয়তন কত, এটা একটু কারেকশন করতে হবে। ঠিক আছে, এরপর দেখো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এই জিনিসটা জানতে হবে, এই জিনিসটা হচ্ছে আমাকে জানতে হবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কত, মানে কত অক্ষাংশ থেকে কত অক্ষাংশ পর্যন্ত, কত দ্রাঘিমাংশ থেকে কত দ্রাঘিমাংশ পর্যন্ত, এই জিনিসটা নিয়ে হচ্ছে আমাদের একটা হিউজ একটা আইডিয়া আমাদের রাখতে হবে। ঠিক আছে, সো এই জায়গাটা যদি আমি পড়ি, তো উত্তর অক্ষাংশের মধ্যে, ঠিক আছে, উত্তর অক্ষাংশের মধ্যে বাংলাদেশের যেটা ভৌগোলিক অবস্থান, বরিশাল বোর্ডে একটা প্রশ্ন। ঠিক আছে, উত্তর অক্ষাংশের মধ্যে বাংলাদেশের অবস্থান 20 ডিগ্রি 34 মিনিট উত্তর থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ। ঠিক আছে, উপরে যেটা দাঁড়িয়ে থাকে এটাকে বলা হয় মিনিট। উত্তর অক্ষাংশে তাদের অবস্থানটা হচ্ছে এত। তাহলে দ্রাঘিমাংশে কত? প্রশ্ন আসে না ভাইয়া, দ্রাঘিমাংশে কত? স্যার দ্রাঘিমাংশে কত হবে? দ্রাঘিমাংশে হচ্ছে আমাদের যেটা অবস্থান, ঠিক আছে, এটা হচ্ছে 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। আই থিঙ্ক আমার কথা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আই থিঙ্ক আমার কথা তোমরা বুঝতে পারছো। ইজ দ্যাট ক্লিয়ার ভাইয়া? আমার কথা আশা করছি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আমার কথা আশা করছি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট, 92 ডিগ্রি 41 মিনিট দ্রাঘিমাংশ পর্যন্ত, পূর্ব দ্রাঘিমাংশ দিও। ঠিক আছে, উত্তর তো এটা পূর্ব দ্রাঘিমাংশ দিয়ে, পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এটা ভৌগোলিক অবস্থান। অনেকটা সময় অক্ষাংশ তোমার আনসার থাকতে পারে, অনেক সময় দ্রাঘিমাংশ আনসার থাকতে পারে। অক্ষাংশ হইলে এটা হইতেছে তোমার রাইট আনসার, আর দ্রাঘিমাংশ যখন হবে তখন এটা হবে তোমার রাইট আনসার। আই থিঙ্ক আমার কনসেপ্টটা বুঝতে পারছো। ঠিক আছে ভাই, এটা কেন আনসার হয় না? এখানে উত্তর দিছে, এখানে উত্তর না দিয়ে যদি তোমার পূর্ব থেকে তোমার পূর্ব দ্রাঘিমাংশ দিত তাহলে তোমার এটা রাইট হইতো। যেহেতু এখানে উত্তর দেয় নাই তাহলে এটা হবে না, এটা হইতেছে আমার রাইট আনসার। আই থিঙ্ক আমার পুরো জিনিসটা তোমরা বুঝতে পারছো। আই থিঙ্ক ক্লিয়ার সবাই। ঠিক আছে, অ্যান্ড দেন দেখো বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? ঠিক আছে, বাংলাদেশের মাঝখান দিয়ে একটা কাল্পনিক রেখা অতিক্রম করেছে। এটা খুবই কমন প্রশ্ন, ঢাকা বোর্ডে আসছিল, যশোর বোর্ডে আসছিল। বাংলাদেশের উপর দিয়ে যে কাল্পনিক রেখা অতিক্রম করেছে কিংবা যে আন্তর্জাতিক রেখা অতিক্রম করেছে, এটার নাম হচ্ছে কর্কট ক্রান্তির রেখা, কিংবা যেটাকে ইংলিশে আমরা কি বলি? ট্রপিক অফ ক্যান্সার বলি। ঠিক আছে, কি বলি ভাইয়া? এটাকে ইংলিশে বলি আমরা ট্রপিক অফ ক্যান্সার। আই থিঙ্ক আমার কথা সবাই বুঝতে পারতেছো। ঠিক আছে, আমরা কি বলি ইংলিশে? এটাকে ইংলিশে বলি আমরা ট্রপিক অফ ক্যান্সার। ঠিক আছে, ওকে। অ্যান্ড দেন হচ্ছে আমরা একটু দেখি। ঠিক আছে, এই জায়গাটাতে একটু দেখো সবাই। ওকে, এই জায়গাটাতে একটু দেখো, শীতকালে সাইবেরিয়ার হিমবাহ থেকে রক্ষা করে কোনটি? মানে আমাদের যে সাইবেরিয়া থেকে যে শীতল বাতাসটা আমাদের আসে, হ্যাঁ, এটা থেকে আমাদের রক্ষা করে কে? ঠিক আছে, চট্টগ্রাম বোর্ডের একটা প্রশ্ন, এটা থেকে রক্ষা করে আমাদের কে? বঙ্গোপসাগর কেন রক্ষা করবে? মানে তুমি একদম বেসিক থেকে প্রশ্ন, মানে বেসিক থেকে তুমি একটা জিনিস জানো। ঠিক আছে, আমাদের পাশে কি, আমাদের দেশের পাশেই তো হিমালয় পর্বতমালা, তাই না? তো বঙ্গোপসাগর তো একটা লেভেল, হ্যাঁ, একটা মানে অনেক নিম্ন একটা জিনিস, তো এটা তো আটকাবে না। সো এটা আমার ক্রস গেল। উত্তর পূর্বাঞ্চলের পাহাড় অত বড় না যে আমাদের উত্তর পূর্বাঞ্চলের পাহাড় কিংবা দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় এত বড় না যে তারা হচ্ছে সাইবেরিয়ার হিম শীতল বাতাস আটকাবে। ডেফিনেটলি এই হিম শীতল বাতাসটা আটকায় দেখে ভাইয়া হিমালয় পর্বতমালা। ঠিক আছে, হিমালয় পর্বতমালা। অ্যান্ড দেন দেখো বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা, ইটস এ ভেরি, মানে এই প্রশ্নগুলো একদম মানে বলতে গেলে এতই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, আমাকে একটু সবার আনসার করতে হবে। এই জায়গায় বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কতটুকু? সবাই একটু আমাকে আনসার করে দেখি ভাইয়া, বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কতটুকু? ঠিক আছে, ঠিক আছে,
অর্থনৈতিক সমুদ্র সীমা কতটুকু? ঠিক আছে, মনে রাখবা বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা, এটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হইতেছে 200 নটিক্যাল মাইল। যদি এটা অন্যভাবে আসতে পারে, যদি কিলোমিটার আসে তাহলে কত হবে? কিলোমিটার যদি থাকে তখন আমাদের হবে 370 কিলোমিটার। 370 কিলোমিটার যদি কিলোমিটার থাকে, ঠিক আছে, 370 কিলোমিটার বা 200 নটিক্যাল মাইল হইতেছে আমাদের অর্থনৈতিক সমুদ্র সীমা। তাহলে ভাইয়া এটা যদি তোমরা যদি আনসার করতে যদি পারো, ডেফিনেটলি হইতেছে এখন তোমাদের কি আনসার করতে হবে? ডেফিনেটলি হইতেছে এখন তোমাদের আনসার করতে হবে ভাইয়া রাজনৈতিক জলসীমা কিংবা রাজনৈতিক সমুদ্র সীমা আমাদের কতটুকু। ঠিক আছে, আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা হইতেছে ভাইয়া 12 নটিক্যাল মাইল, কিংবা এটাকে যদি কিলোমিটার আসে তাহলে আমরা কত বলবো? 22 কিলোমিটার। ঠিক আছে, 22 কিলোমিটার কিংবা 12 নটিক্যাল মাইল, এটা হইতেছে আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা। আই থিঙ্ক আমরা ক্লিয়ার। আমরা প্রায় 21টা প্রশ্ন আমরা ক্লিয়ার করে ফেলছি। শুধু 21টা প্রশ্ন না, আমি যদি বলি 21টা প্রশ্নের সাথে সাথে আমরা যে ইনফরমেশনগুলো গেদার করছি, মিনিমাম আমাদের 40টা প্লাস কোয়েশ্চেন কিন্তু আমরা শেষ করে ফেলছি ইন দ্য মিন টাইম। সবাই আশা করছি বুঝতে পারছো না? আমার কথাগুলো কি বুঝতে পারছো, কিংবা কথা কি খারাপ লাগতেছে? ঠিক আছে, আমি যা যা আসতে পারে, কথা হচ্ছে এক্সট্রা জিনিস যেগুলো আসবে না ওগুলো বইলে লাভ নাই। যেগুলো পরীক্ষায় অ্যাজ ইউজুয়াল আসে, তোমাদের বিভিন্ন বোর্ডে যেগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ওই ইনফরমেশনগুলো দিচ্ছি, ওই কোয়েশনগুলোই তোমাদেরকে ডেলিভার করতেছি। ঠিক আছে, এনিওয়ে এরপরে দেখো আমরা বাংলাদেশের কোন জেলায় পাহাড় নাই? বলো দেখি, বাংলাদেশের কোন জেলায় পাহাড় নাই? কে বলতে পারবা এই জিনিসটা? বাংলাদেশের পাহাড় তো দুইটা জায়গায় থাকে। একটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। আচ্ছা, কনসেপ্টটা একটু লিখে নিই আমরা, ঠিক আছে, একটু লিখে লিখে শিখি। ঠিক আছে, বাংলাদেশের পাহাড় সবচেয়ে বেশি আমরা কোথায় দেখতে পাই? কোন সময়ে? বাংলাদেশের মানে ম্যাক্সিমাম যে 80% পাহাড় এগুলো তোমার গঠিত হয়েছিল টারশিয়ারি যুগে। ঠিক আছে, সো টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়, ঠিক আছে, একটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। আমার সাথে সাথে সবাই একটু লিখে নাও। ঠিক আছে, একটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়, আরটা বলতে পারি আমরা দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। ঠিক আছে, আরেকটা কি বলতে পারি? আরেকটা বলতে পারি আমরা দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। হ্যাঁ, ম্যাক্সিমাম পাহাড়গুলো তো এই সময় হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। সো এখন আমাকে বলতে হবে ভাইয়া উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো বাংলাদেশের কোন কোন জেলায় আমরা দেখতে পাই। ঠিক আছে, উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড়গুলা, ঠিক আছে, সবাই একটু মনোযোগ আমরা দিব। ঠিক আছে, সবাই একটু দেখো আমাদের উত্তর পূর্বাঞ্চলে কাদেরকে আমরা পাইতেছি। যেমন সিলেট, ঠিক আছে, যেমন সিলেট, সবাই একটু লিখে ফেলো। সিলেট, সুনামগঞ্জ, ঠিক আছে, সুনামগঞ্জ, ঠিক আছে, হবিগঞ্জ, ঠিক আছে, মৌলভীবাজার, ঠিক আছে, মৌলভীবাজার, শেরপুর, তাই না? বলতে পারি ভাইয়া, বলতে পারি তো, তাই না? মৌলভীবাজার, ঠিক আছে, বলতে তো পারছি, তাই না? মৌলভীবাজার, শেরপুর, ঠিক আছে, শেরপুর, ময়মনসিং, ঠিক আছে, শেরপুর, ময়মনসিং, ঠিক আছে, ময়মনসিং। সো এই জায়গাগুলোতে হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড় বিস্তৃত। তো দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় বেসিকলি আমরা কোথায় দেখতে পাইতেছি ভাই? দক্ষিণ পূর্বাঞ্চল বেসিকলি হইতেছে আমাদের চিটাগং, আমাদের চিটাগং যে হিল ট্র্যাক্স, কক্সবাজার, এগুলো নিয়ে। আই থিঙ্ক আমার কথা সবাই বুঝতে পারতো, আমি তোমাদেরকে কি বুঝাইতে চাইতেছি। ঠিক আছে, তাহলে আমরা কোথায় কোথায় দেখতে পাচ্ছি? আমরা বলতে পারতেছি চট্টগ্রাম, ঠিক আছে, আমরা বলতে পারতেছি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। হ্যাঁ, আমাদের যে হিল ট্র্যাক্স গুলো যে রয়েছে, পার্বত্য চট্টগ্রামে কারা কারা পড়তেছে? খাগড়াছড়ি, রাজশাহী, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, এই তিনটাই তো পার্বত্য চট্টগ্রামে পড়ছে। ঠিক আছে, এমন বলতে পারো তুমি কক্সবাজারও বলতে পারো এই জায়গায়। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। সো এই জায়গাগুলোতে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের পাহাড়গুলো গঠিত। সো আমাদের পাহাড় বেসিক্যালি কোথায় আছে? সো তুমি এখন বুঝতে পারছো, তোমার কনসেপ্টটা হইতেছে ক্লিয়ার। সো এখন আমি বলবো বাংলাদেশের কোন জেলায় পাহাড় নাই। তুমি আচ্ছা, এখানে তারপর হচ্ছে নেক্সট যেগুলো পাহাড়গুলো রয়েছে এগুলো হচ্ছে কোথায় মানে পড়ছে কোনগুলা? টারশিয়ারি যুগ, তারপর ছিল কি ভাই প্লাইস্টোসিন
প্লাইস্টোসিন কালের সোপান, প্লাইস্টোসিন যেটা যুগ ছিল, ওইখানে হচ্ছে বাকি পাহাড়গুলো তোমার গড়ে উঠেছে। এর মধ্যে তোমার বরেন্দ্র অঞ্চল পড়ছে, মধুপুর ভাওয়ালগুড় গড় পড়ছে, কুমিল্লার লালমাই পাহাড় পড়ছে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার তোমার হচ্ছে কুমিল্লার লালমাই পাহাড়, গাজীপুর, ওই সাইডগুলো হচ্ছে এই জায়গায় পড়ছে আর কি তোমার প্লাইস্টোসিন যুগে। সো এখানে আমি দেখতেছি, আমি সিলেটে পাইতেছি, সিলেটে অনেক পাহাড় আছে, হ্যাঁ, জয়ন্তিকা পাহাড় থেকে শুরু করে অনেকগুলো পাহাড় আছে, ঠিক আছে। চট্টগ্রামে তুমি বাটালি পাহাড় দেখতে পাচ্ছ, চিটাং যে পুরোটাই চিটাং হচ্ছে একটা হিল ট্র্যাক্স, ঠিক আছে। কুমিল্লার মধ্যে তুমি লালমাই পাহাড় দেখতে পারতেছো, তাই না? তো পাহাড় কোথায় পাইতেছো না? পাহাড় পাইতেছো না তুমি কুষ্টিয়াতে, ঠিক আছে। এই জিনিসগুলো বুঝতে হবে। তুমি যদি ডিটেলিং করে পড়ো তাহলে তোমার অনেকগুলো কনসেপচুয়াল কোয়েশ্চেন তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, মানে কোন দেশে কত শতাংশ বনভূমি থাকা দরকার? একটা দেশের মধ্যে একটা মানে তোমার যে ক্লাইমেটের যদি স্ট্যাবিলিটি থাকতে হয়, একটা মানে জলবায়ুর যদি একটা স্বাভাবিকত্ব যদি থাকতে হয়, কত শতাংশ বনভূমি তোমার প্রয়োজন? এটা সবসময় আমরা বিটিভিতে দেখতাম না, 25% বনভূমি প্রয়োজন আমাদের, আমরা সবসময় পড়তাম, এটা স্কুল লেভেলেও কিন্তু অনেক পড়ছি। 25% বনভূমি আমাদের দরকার। কজ কেন দরকার? আমাদের যে ক্লাইমেট, এটাকে যদি স্টেবল করতে হয়, ঠিক আছে। ওকে, এনিওয়ে, নিচের কোন জেলাটি পার্বত্য অঞ্চলের অন্তর্ভুক্ত? আমরা জানি পার্বত্য অঞ্চল কারা ভাইয়া? খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, এই তিনটা জেলার মিলে হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চল গঠিত। সো ডেফিনেটলি এখানে আমরা কারে পাইতেছি? আমরা পাইতেছি হইতেছে বান্দরবনরে পাইতেছি। ইটস এ ভেরি ইজি ইকুয়েশন, ইউ নো অ্যাবাউট দ্যাট, ঠিক আছে। এরপরে দেখো কি পাইতেছি, প্রাকৃতিক পরিবেশের উপাদান কি? যশোর বোর্ডের প্রশ্ন, প্রাকৃতিক পরিবেশের উপাদান কি ভাইয়া? এখানে ভূপ্রকৃতি, জলবায়ু, জনসংখ্যা। সো এখান থেকে কোনটা সঠিক? এখান থেকে কোনটা সঠিক হবে? ঠিক আছে, এইখান থেকে কোনটা সঠিক হবে? সো ডেফিনেটলি প্রাকৃতিক পরিবেশের উপাদান হচ্ছে ভূপ্রাকৃতি, জলবায়ু, এই দুইটাই হইতেছে আমাদের প্রাকৃতিক পরিবেশের উপাদান। ডেফিনেটলি আমরা বলতে পারতেছি আমাদের আনসার হবে 1 এবং 2, ঠিক আছে। এই জায়গায় দেখো উদ্দীপকটা এখন আমরা পড়তেছি, নিচের উদ্দীপকটা পড়ো, 26-27 নম্বর প্রশ্নের উত্তর দাও। শিক্ষক শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের পৃথিবীর মানচিত্রে দক্ষিণ এশিয়ার একটা দেশ দেখালেন। দেশটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। মানে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কারে বলা হয় জানো? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কে ভাইয়া? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হইতেছে বাংলাদেশ। তাহলে ক্লু পাই গেলাম, তো দেশটার মোট আয়তন হইতেছে এত, ঠিক আছে। চট্টগ্রাম বোর্ডে একটা প্রশ্ন। সো কি বলছে এখানে? উদ্দীপকে উল্লিখিত দেশটির নাম কি? আমি বলতে পারতেছি এটা বাংলাদেশ, কজ বদ্বীপ, পৃথিবীতে একটাই বদ্বীপ আইছে, এটা হইতেছে তোমার কি বাংলাদেশ, ঠিক আছে। এরপরে দেখো দেশটির উত্তরের ভারতের কোন রাজ্য অবস্থিত? এই জিনিসটা হচ্ছে তোমার জানা প্রয়োজন। আমি একটু তোমাদেরকে এটা একটা ম্যাপের মাধ্যমে বুঝাই, ঠিক আছে। মানে এটা হচ্ছে, আমি একটু তোমাদেরকে দিকগুলা বুঝাই, হ্যাঁ। এটা হচ্ছে উত্তর, আমি একদম ডিটেলিং করে তোমাদেরকে পড়াই দিচ্ছি। এটা হইতেছে তোমার দক্ষিণ, ঠিক আছে। এটা হইতেছে দক্ষিণ, এটা হইতেছে তোমার পূর্ব, আর এটা হইতেছে তোমার পশ্চিম, ঠিক আছে। বাংলাদেশের মনে করো এটা হচ্ছে উত্তর দিকে সীমানা, এটা হচ্ছে দক্ষিণ দিকে সীমানা, এটা হচ্ছে পূর্ব দিকে সীমানা, এটা হচ্ছে পশ্চিম দিকে সীমানা। সো এখন আমি একটু অন্য কালার দিয়ে লিখি যাতে তোমরা বুঝতে পারো। সো দেখো উত্তর দিকে বেসিক্যালি বাংলাদেশের কোন, ভারতের কোন রাজ্যগুলা? বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র কয়টা? বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হইতেছে 2টা, একটা হইতেছে ভারত, ইন্ডিয়া না, ঠিক আছে। একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার, এই দুইটা হইতেছে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, রাইট। সো দেখো এই ভারতের কোন রাজ্যগুলো বাংলাদেশের উত্তরে অবস্থিত? দ্যাট মিনস আমাদেরকে চারদিক থেকে উত্তর পূর্ব পশ্চিম, চারপাশ থেকে উত্তর পূর্ব পশ্চিম থেকে আমাদেরকে ঘিরে আছে কে ভাইয়া? আমাদেরকে ঘিরে আছে ভারত এবং মিয়ানমার, ঠিক আছে। কিন্তু দক্ষিণ সাইডে হইতেছে আমাদের ইটস আ হিউজ আমাদের সমুদ্র, বুঝাইতে পারতেছি, হিউজ একটা সমুদ্র আছে, ঠিক আছে। ওকে, হিউজ একটা সমুদ্র আমাদের এখানে আছে। তো উত্তর দিকে আমাদের ভারতের কোন রাজ্যগুলো অবস্থিত? তাহলে আমি বলতে পারতেছি উত্তর দিকে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রয়েছে, ঠিক আছে, ভারতের পশ্চিমবঙ্গ রয়েছে। এরপরে রয়েছে আসাম, ঠিক আছে, আসাম। এরপরে বলতে পারো হচ্ছে ভাইয়া মেঘালয়, ঠিক আছে। এরপরে কি বলতে পারি হচ্ছে আমরা মেঘালয়। এই 3টা রাজ্য হচ্ছে ভারতের, এই 3টা রাজ্য বাংলাদেশের উত্তরে অবস্থিত। তাহলে বাংলাদেশের পূর্বে কারা অবস্থিত? বাংলাদেশের পূর্বেও আসাম আছে, পূর্বে আসাম আছে, মিজোরাম আছে, মিজোরাম, ঠিক আছে, আসাম, মিজোরাম। এরপরে হচ্ছে ত্রিপুরা, ঠিক আছে, ত্রিপুরা, ওকে, ত্রিপুরা। অ্যান্ড দেন হচ্ছে বলতে পারতেছো মিয়ানমার, হ্যাঁ, মিয়ানমার হচ্ছে তোমার পূর্ব দিকে। মিয়ানমার এক্স্যাক্টলি পূর্ব না, এটা হচ্ছে সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব দিকে, হ্যাঁ, মিয়ানমার। এরপর দেখো দক্ষিণ দিকে হচ্ছে
তোমার হচ্ছে বাংলাদেশের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, ঠিক আছে, দক্ষিণ দিকে কি ভাইয়া বঙ্গোপসাগর, অথবা তুমি বলতে পারো বঙ্গোপসাগরের সাথে সাথে আন্দামান যেগুলা আর্কিওপ্যালগো যেগুলো আছে, দ্বীপপুঞ্জ যেগুলো আছে আর কি, ঠিক আছে। আর পুরো পশ্চিম জুড়ে বাংলাদেশের পুরো পশ্চিম জুড়ে কি রয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ। পুরো পশ্চিম জুড়ে বাংলাদেশের কি রয়েছে, বাংলাদেশের পুরো পশ্চিম জুড়ে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। আশা করছি আমার কথা সবাই বুঝতে পারছো। তাহলে উত্তরে কি, পূর্বে কি, পশ্চিমে কি, দক্ষিণে কি, আমি এখন যাই না ফেলছি। তাহলে এখন কি আমার আনসার করতে ইজি হবে না, যেভাবে প্রশ্ন করুক না কেন। তাহলে উত্তরে ভারতের কোন কোন রাজ্য অবস্থিত, পশ্চিমবঙ্গ আছে, আসামও আছে, মেঘালয় আছে। আনসার কি হবে, 1 2 3 হবে। দেখছো তো এটা এখন পূর্বে যদি বলে, তোমাকে যদি দক্ষিণে বলে, তোমার যদি পশ্চিমে বলে, এখন তো তুমি ইজিলি আনসার করতে পারবা। আই থিঙ্ক আমার কথা সবাই ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এন্ড দেন দেখো, উৎপাদনের ভিত্তিতে বাংলাদেশের অর্থনৈতিক খাতসমূহকে কয় ভাগে বিভক্ত করতে হয়। এটা খুবই ভালো একটা প্রশ্ন, কয় ভাগে আমরা বিভক্ত করি দেখি, আমাকে এই কোয়েশ্চেনটা আনসার দাও। এই যে খাতসমূহ আমাদের যে অর্থনীতিতে বেসিক্যালি আমার কয়টা খাত রয়েছে, ঠিক আছে, কয়টা খাত রয়েছে উৎপাদনের ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতিতে খাতসমূহ, উৎপাদনের ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতিতে খাতসমূহ। আচ্ছা, এই জায়গায় জানার আগে আমাদের একটা অর্থনৈতিক কাঠামো নিয়ে জানতে হবে। প্রথমে দেখো জিনিসটা কিভাবে আসতেছে, অর্থনৈতিক কাঠামো, ঠিক আছে, অর্থনৈতিক কাঠামো। সবাই একটু দেখো এই জিনিসটা, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে আমরা কয় ভাগে ভাগ করি, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে হইতেছে আমরা 3 ভাগে ভাগ করি। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে আমরা কয় ভাগে ভাগ করি, 3 ভাগে হচ্ছে অর্থনৈতিক কাঠামোকে আমরা ভাগ করি, ঠিক আছে। একটা হচ্ছে আমরা বলতে পারতেছি, এখানের মধ্যে একটা পাইতেছি আমরা অঞ্চল ভিত্তিক খাত, এখানের মধ্যে একটা পাইতেছি কি ভাইয়া, অঞ্চল ভিত্তিক খাত, ঠিক আছে। সবাই একটু মনোযোগ দিবা অর্থনৈতিক কাঠামো থেকে, ঠিক আছে। একটা কি পাইতেছি, অঞ্চল ভিত্তিক খাত, ঠিক আছে। আরটা কি পাইতেছি ভাইয়া, সবাই একটু লিখবো, ঠিক আছে। আরটা পাইতেছি ভাইয়া মালিকানা ভিত্তিক, আরটা কি পাইতেছি, মালিকানা ভিত্তিক খাত, ঠিক আছে। আরটা ভাই এখানে কি পাইতেছি, আরটা পাইতেছি ভাইয়া উৎপাদন ভিত্তিক খাত, আরটা কি পাইতেছি ভাইয়া, উৎপাদন ভিত্তিক খাত, উৎপাদন ভিত্তিক খাত, ঠিক আছে। তাহলে আমরা অর্থনৈতিক কাঠামোর মধ্যে কয়টা খাত পাইতেছি, অর্থনৈতিক কাঠামোর মধ্যে আমরা খাত পাইতেছি 3টা। একটা হচ্ছে অঞ্চল ভিত্তিক খাত, একটা মালিকানা ভিত্তিক খাত, আরটা হচ্ছে উৎপাদন ভিত্তিক খাত। তো আমাকে চাইতেছে কি, উৎপাদনের উপর বেস করে অর্থনীতির খাত কয়টা, অর্থাৎ উৎপাদন ভিত্তিক খাত বাংলাদেশে কয়টা, ঠিক আছে। উৎপাদন ভিত্তিক খাত সবাই একটু দেখো, উৎপাদন ভিত্তিক খাত বাংলাদেশে কয়টা, উৎপাদন ভিত্তিক খাত বাংলাদেশে হচ্ছে 3টা। এগুলো কি কি ভাইয়া, একটা হচ্ছে কৃষি, একটা হইতেছে শিল্প, আর একটা হইতেছে কি জানো, আর একটা হইতেছে ভাইয়া সেবা। কৃষি, শিল্প, সেবা, ঠিক আছে। কৃষি, শিল্প, সেবা, এই 3টা খাত হচ্ছে উৎপাদনের উপর বেস করে অর্থনীতির খাতকে আমরা হইতেছে কয় ভাগে ভাগ করছি ভাইয়া, অর্থনৈতিক খাতকে আমরা 3 ভাগে ভাগ করছি। কি বলতে পারতেছি, কৃষি, শিল্প, সেবা। আমার কথা কি ক্লিয়ার? কত সুন্দর করে একদম আমরা চলে আসলাম। এরপরে দেখো বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য কি, অর্থনীতির বৈশিষ্ট্য কি জানো ভাইয়া, মানে অর্থনীতির বৈশিষ্ট্য হচ্ছে আমরা জনশক্তির ভালো মতো ইউজ করতে পারি না, অপূর্ণ ব্যবহার, ঠিক আছে। এরপরে দেখো বাংলাদেশের কোন খাতের অবদান ক্রমশ কমছে, তুমি যদি একটু দেখো ক্রমবর্ধমান ভাবে আমাদের কমতেছে ভাইয়া, কৃষির যেটা অবদান এটা আমাদের কমতেছে। সো এরপরে হচ্ছে আমরা 30 নাম্বারটা আমরা পড়ে ফেলছি, এখন হচ্ছে আমরা দেখবো 31 নাম্বার প্রশ্নটা। সো 31 নাম্বার প্রশ্নটা একটু দেখি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাই। 31 নাম্বার যে প্রশ্নটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই জায়গায় আমি যে তোমাদের সাথে কথা বলবো, এই জায়গায় আমি তোমাদের সাথে ডিসকাশন করব, তোমাদের সাথে কথা বলবো, বিকজ এই প্রশ্নটা আসলে বিভিন্ন ভাবে আসতে পারে। সো আমি দেখি এখানে এক্স্যাক্টলি আমার কি বলছে, আমার বলছে তোমার হচ্ছে নিচের কোনটা সেবা খাতের অন্তর্ভুক্ত, ঠিক আছে। আমাকে বলছে নিচের কোনটা সেবা খাতের অন্তর্ভুক্ত, এখানে নির্মাণ, পরিবহন, ম্যানুফ্যাকচারিং অনেক কিছুই আমাদের ইনক্লুড আছে। আমি একটু এই জায়গায় আমি হচ্ছে ডিটেলিং করব, ঠিক আছে, একটু বিস্তারিত বলবো। এই প্রশ্নটা বিভিন্ন ধাঁচে বিভিন্নভাবে আসতে পারে, ঠিক আছে। সো এখন দেখো আমাদের প্রান্তীয় ছোট ভাই বোনরা, এই যে সেবা খাত আমাকে যে বলতেছে, আমার জানতে হবে সেবা খাতের অন্তর্ভুক্ত কোন কোন সার্ভিসগুলা রয়েছে, কোন জিনিসটা মানে কোন ধরনের সেবা, কোন ধরনের বিষয়গুলা আমার সেবা খাতের অন্তর্ভুক্ত। সিমিলার অপশন তো আমার নাও থাকতে পারে, যখন সিমিলার অপশন থাকবে না, হোয়াট শুড আই ডু,
ঠিক আছে, আমি এক্স্যাক্টলি কি করব। সো আমরা একটু এই জায়গায় একটু পড়ালেখা করব, সবাই একটু খাতা কলমে লিখে ফেলো, কিংবা আমার সাথে সাথে কমেন্টে সবাই একটু শিখে ফেলবা, লিখে ফেলবা, এই টাইপসের কিছু আর কি। ঠিক আছে, তাহলে দেখো সেবা খাতের অন্তর্ভুক্ত কারা কারা পাচ্ছি, সবাই একটু দেখো। সেবা খাতের অন্তর্ভুক্ত আমরা কাদেরকে কাদেরকে পাচ্ছি, আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া বাংলাদেশ বিমান। ঠিক আছে, আমরা বলতে পারি কি ভাইয়া, বাংলাদেশ বিমান, বিমান ও রেলওয়ে। ঠিক আছে, এগুলো হচ্ছে সেবা খাতের অন্তর্ভুক্ত, ও রেলওয়ে। পারলে সবাই আমার সাথে সাথে কমেন্টে শিখে ফেলো। বাংলাদেশ বিমান মানে বাংলাদেশ বিমানের যে সার্ভিসটা, রেলওয়ে, বাংলাদেশ রেলওয়ে, আমাদের যে রেলওয়ের যে সার্ভিসটা, এটা কিসের অন্তর্ভুক্ত, এটা হইতেছে আমাদের সেবা খাতের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের সড়ক পরিবহন কর্পোরেশন। ঠিক আছে, সড়ক পরিবহন কর্পোরেশন, সড়ক পরিবহন কর্পোরেশন। ঠিক আছে, কর্পোরেশন, কর্পোরেশন। ঠিক আছে, বিটিআরসি, বিটিআরসি, তাই না, বিটিআরসি বলি আর কি। ঠিক আছে, এই সার্ভিস এগুলোও কিন্তু আমাদের কি সড়ক সেবা খাতের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এরপর হচ্ছে অভ্যন্তরীণ যে নৌ পরিবহন আছে, নৌ পরিবহন সংক্রান্ত এইসব জিনিসগুলোও কিন্তু আমাদের সরকারি যেসব চ্যানেলগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের সেবা খাতের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এরপর হচ্ছে বিভিন্ন যে শিপিং কর্পোরেশন আছে, সমুদ্রগামী যে জাহাজগুলো রয়েছে, শিপিং কর্পোরেশন, সমুদ্রগামী যে সমুদ্রে যে বাণিজ্যিক যে জাহাজগুলো চলাফেরা করে, ইউ ক্যান অলসো সে দ্যাট। ঠিক আছে, এগুলো সেবা খাতের অন্তর্ভুক্ত, শিপিং কর্পোরেশন। ঠিক আছে, শিপিং কর্পোরেশন। অ্যান্ড দেন হচ্ছে আমরা বলতে পারতেছি তোমার ডাক বিভাগ। ঠিক আছে, ডাক বিভাগ, ডাক বিভাগের যে সার্ভিসগুলা, তারপর হচ্ছে টেলিযোগাযোগ ব্যবস্থা, টেলিযোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা। ঠিক আছে, এরপরে বলতে পারতেছো তুমি বেতার। ঠিক আছে, এরপরে কি বলতে পারতেছো, এরপরে বলতে পারতেছো তুমি বেতার। ঠিক আছে, টেলিযোগাযোগ ব্যবস্থা, বেতার। ঠিক আছে, তারপর হচ্ছে টেলিভিশন, 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 এই টেলিভিশন রিলেটেড মানে আমাদের যে ন্যাশনাল টেলিভিশন, এইসব রিলেটেড সার্ভিসগুলোও হচ্ছে তোমার তোমার সেবা খাতের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এরপর হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। ঠিক আছে, আরো বলতে পারো বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, সঞ্চালন, বিতরণ। ঠিক আছে, বিতরণ, এগুলোও কিন্তু এই রিলেটেড যে সার্ভিসগুলো রয়েছে এগুলোও কিন্তু হইতেছে আমাদের সেবা খাতের অন্তর্ভুক্ত। সবাই একটু আমার সাথে সাথে শিখে নাও, সবাই একটু আমার সাথে সাথে জিনিসগুলো একটু শিখে নাও। তাছাড়া যেগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে, যেমন বাংলাদেশ ব্যাংক বলতে পারো, কিংবা আমাদের স্পেশালাইজ যেসব ব্যাংকগুলো রয়েছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, যাই বলি না কেন। ঠিক আছে, বিভিন্ন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে, ঠিক আছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক মানে রাষ্ট্রের অধীনে যেসব ব্যাংকগুলো রয়েছে, অথবা আমরা পাবলিক প্রাইভেট ব্যাংকও বলতে পারি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বিমা। ঠিক আছে, এই জায়গায় যে সকল সার্ভিসগুলো আমরা পাইতেছি অল আর, ঠিক আছে, সবকিছুই আমার হচ্ছে, সবকিছুই হচ্ছে আমার কিসের সাথে ইনভলভ, সবকিছুই হচ্ছে আমার সেবা খাতের সাথে ইনভলভ। সবকিছু আমার কোন জায়গার সাথে ইনভলভ ভাইয়া, সবকিছু হইতেছে আমার সেবা খাতের সাথে ইনভলভ। তাহলে এই জায়গায় আমার রাইট আনসারটা কি হইতেছে, সবাই একটু দেখো, এই জায়গায় আমার রাইট আনসারটা কি হইতেছে, আমি বলতে পারতেছি পরিবহন। বিকজ তুমি দেখো নৌ পরিবহন বলো, সড়ক পরিবহন বলো, এই সব সংক্রান্ত কিছু কিন্তু আমার সেবা খাতের সাথে ইনক্লুডেড। সো দ্যাটস ওয়াই আমার রাইট আনসার কি হচ্ছে পরিবহন। এই জায়গায় এই ক্ষেত্রে হচ্ছে আমাদের রাইট আনসার। সো সেবা খাতের আরো বিভিন্ন সেক্টরগুলো কি কি আছে তুমি মোটামুটি এগুলো ইলাবোরেটলি দেখে ফেলছো। আই থিঙ্ক তোমার কোনো প্যারা নেওয়ার কোনো প্রশ্নই আসে না রে ভাই। ঠিক আছে, এন্ড দেন দেখো বাংলাদেশের অঞ্চল ভিত্তিক খাত কোনটি, এই জিনিসগুলো আমাকে একটু আনসার করতে হবে। অঞ্চল ভিত্তিক খাত কিছুক্ষণ আগে কিন্তু আমরা পড়ছিলাম। ঠিক আছে, অঞ্চল ভিত্তিক খাত আমাকে একটু জানাও। অর্থনৈতিক কাঠামোকে যে আমরা ভাগ করছিলাম, আমরা আশা করি ভুলে যাই নাই। ঠিক আছে, আমরা আশা করছি এগুলো ভুলে যাই নাই। ঠিক আছে, অঞ্চল ভিত্তিক খাত আমরা যে অর্থনৈতিক কাঠামোকে ভাগ করছিলাম, একটা অঞ্চল ভিত্তিক খাত, একটা মালিকানা ভিত্তিক খাত, ঠিক আছে, পড়ছিলাম না ভাইয়া? একটা অঞ্চল ভিত্তিক খাত, একটা মালিকানা ভিত্তিক খাত, একটা উৎপাদন ভিত্তিক খাত। এখন আমরা বলতে হবে অঞ্চল ভিত্তিক খাতের মধ্যে আমাদের কি কি পড়তেছে। অঞ্চল ভিত্তিক খাতের মধ্যে পড়তেছে গ্রামীণ এবং শহুরে খাত পড়তেছে কি ভাইয়া, অঞ্চল ভিত্তিক খাতে। সো এইসব জিনিসগুলা তুমি একটু ডিটেলিং করলে তুমি পাই যাবা। ঠিক আছে, এইসব জায়গায় তুমি আশা করি কোনো ধরনের ঝামেলা কিংবা হেজিটেশনে আশা করি তুমি পড়বে না। ঠিক আছে, এন্ড দেন দেখো আমরা এরপরে প্রশ্নটা দেখি, বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান বেশি। নিঃসন্দেহে তুমি বলতে পারো যেহেতু আমরা একটা কৃষি নির্ভর একটা দেশ, ডেফিনেটলি ইউ মাস্ট সে আমাদের কৃষির অবদানটা সবচেয়ে বেশি। দেখছো কি পরিমাণে এগুলো বোর্ডে আসছে ভাইয়া। ঠিক আছে, বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোর উপাদান কি, অবকাঠামো
দুই ধরনের উন্নয়ন আছে, একটা হচ্ছে কাঠামোগত উন্নয়ন আর একটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। ঠিক আছে, এই জায়গায় এক্স্যাক্টলি হচ্ছে আমার অবকাঠামোর মানে আমাদের অবকাঠামোর উপাদান কোনটি? অবকাঠামো। ঠিক আছে, এখানে যাতায়াত যোগাযোগ। ঠিক আছে, তাহলে আমরা দুই ধরনের উন্নয়ন দেখতে পাই। আমরা বলি না, সাপোজ মনে করো মানে দেশের কাঠামোগত উন্নয়ন বলতে গেলে কি বুঝি আমরা? অবকাঠামো। অবকাঠামো উন্নয়ন মানে আমি হাসপাতাল করতেছি, আমি রাস্তাঘাট করতেছি, আমি হইতেছে ব্রিজ করতেছি, আমি ফ্লাইওভার করতেছি। ঠিক আছে, আমি বিভিন্ন বাসের সার্ভিস বাড়াচ্ছি, দ্যাট ইজ কল অবকাঠামোগত উন্নয়ন। বাট কাঠামোগত উন্নয়ন কি ভাইয়া? আমি তোমাদের স্বাস্থ্যের যে মানে তোমার স্বাস্থ্যের যে ক্যারেক্টারিস্টিক মানে স্বাস্থ্যের যে সেবাগুলা এইসব জিনিস নিশ্চিত করতেছি, তোমার বেসিক যেগুলো নিড, তোমার চিকিৎসার যে বেসিক নিডগুলো রয়েছে এগুলো পূরণ করতেছি, আমি তোমাদের পড়ালেখার মানটা উন্নয়ন করতেছি, তোমাদের মেন্টালিটি ব্রড আপ হওয়ার জন্য আমরা ওই লেভেলের মানে সোসাইল যেটা স্ট্রাকচার মানে কাঠামো বলতে গেলে তোমার সোশ্যাল যেটা স্ট্রাকচার কিংবা সামাজিক যেটা কাঠামো বলা হয় ওইটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতেছি, যাতে অ্যাজ এ ম্যান হিসেবে তুমি তোমার মধ্যে অনেকগুলো ডেভেলপমেন্ট কি হয়, গ্রো আপ হয়। আই থিঙ্ক আমার কথা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, এরপরে দেখো আমরা কোথায় যাইতে পারতেছি, 35 নাম্বার কি বলছে এখানে, আমাদের অর্থনীতির বৈশিষ্ট্য কি? আমরা এখনো আধুনিক অর্থনীতিতে প্রবেশ করতে পারি নাই, একদম হার্টলি ট্রুথ এটাই হইতেছে কথা। আমরা এখনো আধুনিক অর্থনীতিতে প্রবেশ করতে পারি না, কিংবা সাইন্টিফিক যেই আমাদের অর্থনীতি মানে আধুনিক অর্থনীতি বলতেছি মানে আমাদের যে অর্থনীতির যে বৈশিষ্ট্য এটা তো এক্স্যাক্টলি কৃষির উপরেই হচ্ছে ডিপেন্ডেন্ট। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের কৃষিটা বেসিকলি হইতেছে এখনো তোমার অতটুকু ডেভেলপ হয় না, অতটুকু সাইন্টিফিক হয় নাই। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা অনেক সময় দেখো আমরা ক্লাইমেটের উপর ডিপেন্ডেন্ট, আমাদের বৃষ্টি ঠিক টাইমে হইতেছে কিনা, আমরা পানির সাপ্লাইটা ঠিক মতো পাইতেছে কিনা, কিংবা এখনো ওই যে আমাদের ট্রেডিশনাল যেই চাষাবাদ এইসবের উপর হইতেছে আমরা বিশ্বাসী আর কি। সো এই জায়গায় যদি দেখো আমাদের অর্থনীতি যেহেতু কৃষি, সো এই জায়গায় আমাদের দেখো অনুন্নত কৃষি, স্বল্প মাথাপিছু আয়, এই জন্য আমাদের কৃষকরা হচ্ছে লাভের মুখটা খুব কম দেখে, কিংবা তাদের বাজার নিয়ে না মানে তাদের এনাফ কোনো আইডিয়া নাই। ঠিক আছে, সো এরপর থেকে উচ্চ মূলধন বিনিয়োগ এগুলো আসলে আমাদের কাছে নাই। এটা হচ্ছে যে মানে উচ্চ মূলধন বিনিয়োগ আমরা আসলে কৃষিতে ওই লেভেলে করিও না, কিংবা এই জিনিসটা আমাদের অর্থনীতি কৃষির ক্ষেত্রে ইটস নট রিলেভেন্ট। বুঝাইতে পারছি আশা করি। ঠিক আছে, তাহলে এখানে আনসার হচ্ছে 1 এবং 2। অ্যান্ড দেন দেখো বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য কি, সো সেম কোয়েশ্চেন। ঠিক আছে, এরপর দেখো বাংলাদেশের এই জায়গায় বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যিক ঘাটতি। ঠিক আছে, এখানে তিনটাই হইতেছে আমাদের। দেখছো মানে এর আগে প্রশ্নটা তুমি একটু খেয়াল করো, আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই, যেমন এখানে এটা হইলো না 1 এবং 2, কিন্তু এখানে দেখো বৈদেশিক হ্যাঁ আমাদের বৈদেশিক বাণিজ্যিক ঘাটতি আছে। কেন বৈদেশিক বাণিজ্য হচ্ছে না? কারণ আমাদের রাজনৈতিক অস্থিরতা থেকে শুরু করে আমলাতান্ত্রিক জটিলতা, দেয়ার ইজ সো মেনি রিজন বিহাইন্ড দ্যাট, দ্যাটস ওয়াই বিদেশি বাণিজ্যের যে ঘাটতিটা এই জায়গায় আমাদের আছে। সো এগুলো নিয়ে হিউজ ডিসকাশন আমরা আসলে করবো সামনে। ওকে, সো এইখানে দেখো এখানে জাস্ট একটু তুমি অনুন্নত অবকাঠামো আমাদের স্ট্রাকচার, আমি বললাম না আমাদের কয়টা জায়গায় এখনো রোড সাইড আমরা ডেভেলপ করতে পারছি, কিংবা প্রপার হচ্ছে আমরা তোমার বিদ্যুতের যেটা আমরা 100% বিদ্যুৎ বর্তমানে হলেও কিংবা এটাকে আমরা ওইভাবে যেমন লোডশেডিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঝামেলায় কিন্তু আমাদের থাকতে হয়। সো এক্স্যাক্টলি যেটা স্বয়ং সম্পূর্ণতা আমরা যে রিজনটাকে বলি ওই জায়গায় কিন্তু আমরা কোনো রিচ করতে পারি নাই। আমরা তো গাল গপ্প মেরে হচ্ছে যে পলিটিক্যাল অ্যাডভান্টেজগুলো নিই, এক্স্যাক্টলি কিন্তু আমরা ওই জায়গায় এখনো আমরা পৌঁছাইতে পারি না। আমরা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ সামনে সুদিন থাকবে, আমরা আশা করি, আমরা আশাবাদী। ঠিক আছে, সো ডেফিনেটলি এখানে তিনটাই হইতেছে। অ্যান্ড দেন দেখো বাংলাদেশের অর্থনীতির মালিকানা ভিত্তিক খাত। সো এটা খুবই মালিকানা ভিত্তিক খাত, তো আমরা তো জানি মালিকানা সরকারি এবং বেসরকারি দুইটা খাত, কিন্তু এই জিনিসগুলো ব্যক্তি খাত, রাষ্ট্রীয় খাত, এগুলোও কিন্তু আমাদের মালিকানা ভিত্তিক খাত। এটা আমাদের আনসার হবে না, তো এখানে বলতে পারতেছে 1 এবং 3 হইতেছে আমাদের রাইট আনসার। ঠিক আছে, এরপর দেখো বাংলাদেশের অর্থনীতিতে উৎপাদন ভিত্তিক খাত। ঠিক আছে, আমাদের অর্থনৈতিক কাঠামোর কিছুক্ষণ আগে আমি তোমাকে বলেছি আমরা 3 ধরনের খাতের সাথে পরিচিত হয়েছি। একটা হচ্ছে অঞ্চল ভিত্তিক খাত, আর একটা হইতেছে আমাদের মালিকানা ভিত্তিক খাত, এবং আরেকটা হইতেছে আমাদের উৎপাদন ভিত্তিক খাত। সো উৎপাদন ভিত্তিক খাতকে হইতেছে আমরা আবার 3টা পার্টিশনে বিভক্ত করি, অর্থাৎ 3 ভাগে হইতেছে আমরা বিভক্ত করি। সো 3 ভাগের মধ্যে একটা ভাগ পাইলাম হইতেছে আমরা কৃষি, আরেকটা ভাগে পাইলাম হচ্ছে শিল্প, আরেকটা ভাগে পাইলাম হচ্ছে সেবা, মানে এই 3টাই হইতেছে আমাদের উৎপাদন ভিত্তিক খাত। সো ডেফিনেটলি আমাদের আনসার কি হবে? ডেফিনেটলি আমাদের আনসার এই 3টাই হবে। আশা করছি বুঝতে পারছো। এই ক্লাসে যা যা পড়াইছি তোমরা কি সবগুলো ক্লিয়ার? একটু কমেন্টে জানাবা। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করে জানাবা তোমরা সব কিছু ক্লিয়ার কিনা। তোমাদের
সেকেন্ড চ্যাপ্টার থেকে যা তোমাদের অর্থনীতির সেকেন্ডের ফার্স্ট চ্যাপ্টার থেকে যেই এমসিকিউগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, এটা যে কোনো পরীক্ষায় তোমাদের, এটা কলেজ লেভেল বলো এইচএসসি লেভেল বলো, যে কোনো তোমাদের যে কোনো পরীক্ষায় যা যা আসতে পারে, যেই কনসেপ্টে আসতে পারে, আমি সব কিছু তোমাদেরকে ক্লিয়ার করে দিছি। ডেফিনেটলি তোমার থেকে আর কোনো টেনশন নিতে হবে না। ডেফিনেটলি এই জিনিসগুলো পড়লে তুমি পরীক্ষায় তোমার এমসিকিউতে একদম 100 করে আসতে পারবা। এর বাইরে থেকে বেসিক্যালি তোমার প্রশ্ন হয় না। তুমি দেখতেছো যা যা বোর্ড কোয়েশ্চেন আছে এভরিথিং আমি তোমাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিছি। সো ডোন্ট বি ওয়ারিড, যা পড়াইছি রিভাইজ করতে থাকো, ইনশাল্লাহ টেনশন হবে না, টেনশন করতে তোমার হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই ক্লাসের পিডিএফ থেকে শুরু করে কোনো কিছু নিয়ে প্যানিক হওয়ার দরকার নাই। আমরা হচ্ছে কমেন্টের লিঙ্কেই সব কিছু দিয়ে দিব। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই বলবা। ইনশাল্লাহ আমরা নেক্সটে হচ্ছে আবার সেকেন্ড চ্যাপ্টার অর্থনীতির আমাদের সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে আমরা তোমাদেরকে ক্লিয়ার করে দিব। সবাই ওয়েট করিও, সেকেন্ড চ্যাপ্টারটাও আমরা একদম ইন ডিটেলসে যেসব জিনিসগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, তোমাদের পরীক্ষার জন্য যেসব ধরনের এমসিকিউগুলো তৈরি করে বেসিক্যালি ওইগুলোই আমি তোমাদেরকে ডেলিভার করবো, যাতে তোমরা পরীক্ষার হলে গিয়ে একদম 100 করে আসতে পারো। ভালো থাকি, সুস্থ থাকি, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আসসালামু আলাইকুম।